তোমরা অনেক সময় দেখেছো প্রাইস একটা লেভেলের কাছে গেল, তারপর ব্রেকআউট দিল আর সবাই ভাবলো এবার তো প্রাইস একদম উড়ে যাবে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই প্রাইস এমনভাবে রিভার্স করে অর্থাৎ উল্টো ঘুরে যেন ব্রেকআউট বলে কিছুই হয়নি। আর তখন আমরা বলি মার্কেট তো আমাকে ট্র্যাপ করে দিল, স্টপ লস হিট হয়ে গেল আমার। মার্কেট কেন আমার সামনেই এরকম ধরনের ফেক মুভগুলো দিচ্ছে? সত্যিটা হলো মার্কেট শুধু লিকুইডিটি কালেক্ট করে। আজ আমরা দুটো পয়েন্ট এখানে কভার করব এই ভিডিওতে। প্রথমত লিকুইডিটি এবং পিওয়াই, এই দুটো পয়েন্টের মাঝখানে প্রাইস কেমনভাবে ওঠানামা করে এবং তার পেছনে লজিক কি থাকে। আর 2 নম্বর পয়েন্টে বুঝবো চার্টে কোথায় কোথায় লিকুইডিটিগুলো জমে থাকে আর কেন প্রাইস বারবার ওই জায়গাগুলোতে গিয়েই সুইপ করে, উইক বানায়, তারপর রিয়াল মুভ দেয়। এই ভিডিওতেই যদি আমি পিওআই এর ব্যাপারটাও সম্পূর্ণ দেখাতে পারতাম তাহলে পারফেক্ট হতো, কিন্তু সেটা করতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর তাই পিওআই নিয়ে আমি একটা আলাদা ডেডিকেটেড ভিডিও আনবো নেক্সট 1 উইকের মধ্যে, যেখানে চার্টে একদম ক্লিয়ারলি দেখাবো পিওআই কত ধরনের, পিওআই কোথায় তৈরি হয় আর কিভাবে পিওআই গুলোকে ইউজ করে ট্রেডিং এর জন্য এন্ট্রির সেট আপ তৈরি করতে পারি। আরও একবার আপনাদেরকে স্বাগতম আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল ইনকাম ক্রিপ্টোতে। মনে করুন একটা ফুটবল ম্যাচ আর দুটো টিম একে অপরের সম্মুখ সমরে দাঁড়িয়ে রয়েছে। প্লেয়ারগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই প্লেয়ারগুলোকে আপনি কল্পনা করুন প্রত্যেকটা প্লেয়ার এক একটা লিকুইডিটি জোন, আর আপনি যে একদম সেন্টারে মাঝখানে দেখতে পাচ্ছেন একটা বল, এই বলটাকে মনে করুন প্রাইস। তো এখানে দুটো টিম আমরা দেখতে পাচ্ছি, রেড কালারের যে টিম সেই টিমটাকে আমরা বিয়ারিশ টিম বলতে পারি আর গ্রিন কালারের টিমকে আমরা বুলিশ টিম বলতে পারি। তো প্রত্যেকটা টিমেরই এখানে লক্ষ্য একটাই, প্রাইসকে তার নির্দিষ্ট গোল পর্যন্ত পৌঁছে দেওয়া। এই এক্সাম্পলের সাথে যদি আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি তাহলে আমাদের জন্য এটা অনেকটাই ইজি হয়ে যাবে। তো আসুন এবার দেখা যাক পিওআই এবং লিকুইডিটি কিভাবে কাজ করে। তো এখানে অলরেডি ম্যাচ শুরু হয়ে গেছে, ম্যাচ শুরু হয়েছে মানে প্রাইস এবার একটা সাইডে মুভ করা শুরু করেছে। প্রাইস কোন সাইডে মুভ করছে? যে সাইডের প্লেয়াররা এটাকে রেসিস্টেন্স দিয়ে আটকে রাখতে পারছে না সেই সাইডেই কিন্তু প্রাইস মুভ করছে। এখন পর্যন্ত প্রাইস এখানে চলে এসছে, তার মানে কি এখন বর্তমানে বিয়ারিশ টিমের কাছে বা বিয়ার টিমের কাছে এই ফুটবলটি রয়েছে। তারা চাইছে এই ফুটবলটিকে বুলিশ টিমের গোল পোস্ট পর্যন্ত পৌঁছে দিতে। তো এই ফুটবলটা পৌঁছানোর জন্য বিয়ারিশ টিমের প্রত্যেকটা প্লেয়ারকে কি করতে হচ্ছে? প্রত্যেকবার বুলিশ সাইডে যে লিকুইডিটি রয়েছে সেই লিকুইডিটির কাছে পর্যন্ত পৌঁছতে হচ্ছে, এই লিকুইডিটির কাছে পর্যন্ত পৌঁছতে হচ্ছে, পুনরায় তাদের নিজেদের প্লেয়ারের কাছে পাঠাতে হচ্ছে। যদি একবার বল নিজেদের প্লেয়ারের কাছে না পাঠাতে পারে, অপোজিট প্লেয়ারের কাছে পৌঁছে যায়, তো অপোজিট প্লেয়ার আবার কি করবে? সে আবার নিজেদের প্লেয়ারের কাছে বলটা পাঠিয়ে দেবে। অর্থাৎ বুলিশ টিম এখানে সাপোর্ট দিচ্ছে যেন কোনোভাবেই বিয়ারিশ টিম তাদের গোল পর্যন্ত বলটাকে না পাঠাতে পারে। এভাবেই যে টিম বা যেই দল সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভলি এখানে প্লে করবে তারাই প্রাইসকে এখানে কন্ট্রোল করবে এবং তাদের লক্ষ্য অনুযায়ী নির্দিষ্ট পিওআই পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে। মনে করো প্রাইস ঠিক এই জায়গাতে রয়েছে, এই পয়েন্টটিতে এখন প্রাইস রয়েছে। অলরেডি প্রাইস তার প্রিভিয়াস লিকুইডিটিকে ভেঙে নিচে এসছে, তারপর এই লিকুইডিটিকে ভেঙে এখানে এসছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ঠিক এখানে আরও একটি লিকুইডিটি রয়েছে এবং এই লিকুইডিটি পর্যন্ত এসে প্রাইস সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে পুনরায় তার ডাউন ট্রেন্ডের মুভমেন্টটাকে কন্টিনিউ করছে। মার্কেট কখনোই লাগাতার একভাবে চলবে না। মার্কেটের কাজ হলো প্রতিবার কারেন্ট প্রাইসে যে মার্কেট রয়েছে তার আশেপাশে যে লিকুইডিটি রয়েছে সেই লিকুইডিটিটাকে কালেক্ট করবে, সেই লিকুইডিটিটা কালেক্ট করে মার্কেট তার মোমেন্টামটাকে বজায় রাখবে আর সেই মোমেন্টাম নিয়ে প্রাইস তার নির্দিষ্ট লক্ষ্যে যাওয়ার পর আবার কিছুটা রিটেস্ট করতে আসবে পিওআই এর কাছে। পিওআই এর কাছে এর জন্য প্রাইস আসবে কারণ প্রাইস যখন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এলো, প্রত্যেক পয়েন্টেই বায়ার বা সেলার ছিল। এমন কিছু একটা এরিয়া থেকে যায় বা এমন কোনো একটা প্রাইজের রেঞ্জ থেকে যায় যে প্রাইজের রেঞ্জে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ট্রেডিং হয়নি। মনে করুন এখানে প্রাইস ছিল 100 টাকা আর এটার প্রাইস হলো 90 টাকা। মনে করুন এই 100 টাকার আশেপাশে 1000 ভলিউমে ট্রেড হয়েছে, আবার 90 টাকার আশেপাশে 800 ভলিউমে ট্রেড হয়েছে, কিন্তু এর যে মাঝখানে যে মিডল এরিয়াটা, এই এরিয়াতে খুব বেশি ট্রেড হয়নি। এই এরিয়াতে এত কম ভলিউমে ট্রেড হয়েছে, হতে পারে এই এরিয়াতে যখন প্রাইস এসেছিল সেই সময় কোনো এক সাইডের অর্ডার অনেক কম ছিল। যেহেতু এখানে প্রাইস ডাউন ট্রেন্ডে যাচ্ছে তার মানে এটা আমাদের সামনে ক্লিয়ার যে এখানে বিয়ার টিমের দখলে অলরেডি প্রাইস মুভমেন্ট করছে। তো এখানে যদি আরও প্রাইস নিচে আসতে হয় তাহলে বিয়ারিশ প্লেয়ারদের যে পেন্ডিং অর্ডার রয়েছে সেই অর্ডারগুলোকে কালেক্ট করতে হবে। সেই অর্ডারগুলো কালেক্ট কখন হবে? যখন এই প্রাইসে আরও কিছু বায়ার্স আসবে তখন। তো বায়ার্স কখন আসবে? যদি প্রাইস ধীরে ধীরে কিছুটা ওপরে যাওয়া শুরু করে তখন নতুন বায়ার্স আসবে। আর যদি ডাইরেক্ট নিচেই যেতে থাকে তাহলে তো আর বায়ার্স আসবে না। আর এখানে যদি বায়ার্স না আসে তাহলে যে প্রাইস রেঞ্জগুলোতে এখনো পর্যন্ত সেল অর্ডার পড়ে রয়েছে,
যেই সেল অর্ডারগুলো এখনো ম্যাচ হয়নি বাই অর্ডারের সাথে, সেই সেল অর্ডারগুলো অ্যাক্টিভ হবে না। আর সেল অর্ডার যদি অ্যাক্টিভ না হয় তাহলে মার্কেট খুব স্পিডে আবার লিকুইডিটির কাছে যেতে পারবে না, বা এই লিকুইডিটির যে মোমেন্টাম, সেই মোমেন্টামটাকে বজায় রাখতে পারবে না। ঠিক এই কারণে প্রাইস প্রত্যেকবার কি হয়, একবার লিকুইডিটির কাছে আসে, একবার পিওআই এর কাছে আসে। তো মনে করুন এখানে প্রাইস অলরেডি এই সমস্ত লিকুইডিটিগুলোকে নিয়ে নিয়েছে। এবার সমস্ত লিকুইডিটিগুলোকে নেওয়ার পর কি হবে, প্রাইস আবার ওপরের লিকুইডিটিগুলোকে নিতে যাবে, কারণ নিচে তো আর লিকুইডিটি নেই। তাহলে কি করবে, প্রাইস ধীরে ধীরে আবার ওপরে যাবে। তো মনে করুন প্রাইস এখানে পিওআই এর কাছে গেল, প্রাইস এবার ধীরে ধীরে বাই সাইড লিকুইডিটি অর্থাৎ ওপরের দিকে লিকুইডিটিগুলোকে কালেক্ট করতে যাবে। তো এই লিকুইডিটিটাকে এখানে কালেক্ট করবে। কালেক্ট করার পর প্রাইস এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কিছু না কিছু এমন বাই অর্ডার এখনো পেন্ডিং রয়ে গেছে, যেই বাই অর্ডারগুলোকে না নিলে মার্কেটের ওপরের দিকে মুভমেন্ট খুব একটা স্ট্রং হবে না। এই কারণে মার্কেট সেই অর্ডারগুলোকে, সেই পেন্ডিং অর্ডারগুলো নিতে আসবে। আর এই পেন্ডিং অর্ডারের এরিয়াগুলোকে আমরা পিওআই বা পয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবেও দেখতে পারি। তো মনে করুন এখানে পিওআই নিতে এলো, পিওআই নিয়ে এই লিকুইডিটিটাকেও নিল এবং তার প্রিভিয়াস যে লিকুইডিটি রয়েছে সেই লিকুইডিটিটাকেও এখানে প্রাইস সুইপ করলো বা হান্ড করলো। তারপর আবার পুনরায় একটা পিওআই আসবে, যে পিওআই সবচেয়ে বেশি স্ট্রং সেই পিওআই পর্যন্তই আসবে। তারপর আবার তার প্রিভিয়াস লিকুইডিটিকে মার্কেট এখানে হান্ড করবে, তারপর আবার পিওআই এর কাছে আসবে। এরকম ভাবে তারা প্রত্যেকবার লিকুইডিটি কালেক্ট করবে, লিকুইডিটি কালেক্ট করে পিওআই আসবে, তারপর আবার পুনরায় প্রিভিয়াস লিকুইডিটিকে কালেক্ট করতে যাবে। এরকম ভাবেই কিন্তু আমরা মার্কেটে প্রাইসকে মুভ করতে দেখি। দেখো মার্কেটে ট্রেড করা শুরু হলো, সে এখানে একটি হাই পয়েন্ট বানালো, হাই পয়েন্ট বানানোর পর ধীরে ধীরে নিচের দিকে আসতে লাগলো। নিচের দিকে এসে এখানে একটা লো পয়েন্ট বানালো। এই লোয়ার পয়েন্টের পর প্রাইস কোথায় গেল, প্রাইস আবার ফিরে গেল তার পিওআই কে কালেক্ট করতে ওপরের দিকে পিওআই কালেক্ট করে আবার এই লিকুইডিটিটাকে কি করলো, সুইপ করে নিল। সুইপ করে আরও একটা নতুন লো বানালো। আর ওপরে যাওয়ার সময় আবার কোথাও না কোথাও এখানে কিন্তু বুলিশ টিমের প্লেয়াররা অ্যাক্টিভ হয়ে গেল, যে কারণে ডাউন ট্রেন্ডের লিকুইডিটিকে কালেক্ট না করে এই সুইং হাই পয়েন্ট থেকে কিছুটা নিচে এলো তার পিওআই কালেক্ট করতে। পিওআই কালেক্ট করার পর প্রাইস এখানে গেল, আর এই যে এই পয়েন্টের লিকুইডিটিগুলো পড়েছিল সেই লিকুইডিটিকে কালেক্ট করলো। কালেক্ট করে আবার এখানে যে একটা পিওআই ছিল সেই পিওআইটাকে কালেক্ট করলো। এই পিওআই কালেক্ট করে আবার প্রাইস ওপরে গেল, আর ওপরে যাওয়ার সময় ঠিক এই পয়েন্টের যে লিকুইডিটি ছিল, এই পয়েন্ট আর এই পয়েন্টার, এই দুটো পয়েন্টের লিকুইডিটিকে কিন্তু প্রাইস কালেক্ট করে নিল। কালেক্ট করে আবার পিওআই পর্যন্ত এলো, আবার পিওআই কালেক্ট করে ওপরে চলে গেল। এখানে যে লিকুইডিটি ছিল এই লিকুইডিটির জন্য সমস্ত লিকুইডিটিকে হান্ড করতে প্রাইস ঠিক এভাবেই চলে। আশা করি পিওআই থেকে লিকুইডিটি থেকে পিওআই যে খেলাটা চলতে থাকে চার্টের ওপর, প্রাইজের সেই খেলাটা তুমি এবার ইজিলি বুঝতে পারছো। এবার জেনে নেওয়া যাক লিকুইডিটি ঠিক কোন পয়েন্টগুলোতে সবচেয়ে বেশি থাকে। প্রত্যেকটা লিকুইডিটি পয়েন্ট হলো রিটেল ট্রেডারদের স্টপ লসেসের এরিয়া। তো আমরা এরকমটা অবশ্যই বলতে পারি, যেখানে যেখানে স্টপ লস পড়ে রয়েছে তো সেই এরিয়াগুলোকে মার্ক করতে পারি লিকুইডিটি এরিয়া বলে। অপরদিকে ইনস্টিটিউশনাল ট্রেডার যারা রয়েছে, অর্থাৎ বিগ প্লেয়ার, বিগ ওয়েলস যারা রয়েছে, ওয়েলসদের মার্কেটকে চালানোর ফিউল হলো এই রিটেল ট্রেডারদের স্টপ লস। অর্থাৎ আমরা এমনটা বলতে পারি একটি দাঁড়িপাল্লার এক সাইডে রিটেল ট্রেডারদের স্টপ লস রয়েছে এবং অন্য সাইডে ওয়েলসদের অর্ডার রয়েছে। এই দুটো ম্যাচ করেই কিন্তু প্রাইজের মুভমেন্ট হয়, মার্কেট তার চলার ফুয়েল জোগাড় করে। এবার আমরা দেখে নেব 9টি ইম্পর্টেন্ট লিকুইডিটি পয়েন্ট, যেই লিকুইডিটি পয়েন্টগুলোকে আমরা ভালোভাবে বুঝতে পারলে, জানতে পারলে একটি চার্ট দেখে আমরা ইজিলি এটা মেজার করতে পারবো, এটা আন্দাজ করতে পারবো যে ঠিক কোন পয়েন্টগুলোতে লিকুইডিটি পড়ে রয়েছে। আর কোনো একটি ট্রেন্ড যখন দীর্ঘদিন ধরে কন্টিনিউ হবে বা একটা ট্রেন্ড যখন দীর্ঘদিন ধরে চলবে, তো সেই চলার পথে কোন পয়েন্টগুলো থেকে লিকুইডিটি সংগ্রহ করে প্রাইস কিভাবে মুভমেন্ট দিতে পারে। প্রথম হলো সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স পয়েন্টের লিকুইডিটি, দ্বিতীয় হলো ট্রেন্ড লাইনের ওপরে বা নিচে লিকুইডিটি থাকে, 3 নম্বর হলো চার্ট প্যাটার্নস লিকুইডিটি, 4 নম্বর হলো ব্রেকআউট বা ব্রেকডাউন লিকুইডিটি, 5 নম্বর হলো কনসলিডেশন লিকুইডিটি, 6 নম্বর হলো সুইং হাই সুইং লো লিকুইডিটি, 7 নম্বর ক্যান্ডেল উইক্সের লিকুইডিটি, 8 নম্বর টাইম বেসড লিকুইডিটি, আর 9 নম্বর ইকুয়াল হাই ইকুয়াল লো লিকুইডিটি। এই 9টা পয়েন্ট আমাদের চেক করতে হবে। তো চলো এই 9টা পয়েন্টকে এক এক করে এক্সপ্লেন করার চেষ্টা করি। দেখো এখানে একটি পয়েন্ট রয়েছে, আবার সেম ভাবে এখানেও একটি আমরা পয়েন্ট দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা এই দুটো পয়েন্টকে যোগ করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই লাইনটি কিন্তু একটি রেসিস্ট্যান্স জোন হিসেবে উঠে আসছে। এই এরিয়াতে লিকুইডিটি পড়ে রয়েছে। ভবিষ্যতে যখন প্রাইস আবার এই এরিয়াতে আসবে তখন অবশ্যই এই লিকুইডিটিগুলোকে কালেক্ট করে প্রাইস একটু ওপরে যাওয়ার চেষ্টা করবে। আর এই নিচে আসার পথেও কিন্তু এখানে পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া রয়েছে। পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া পর্যন্ত এসে কিন্তু প্রাইস পজ লাগিয়ে আবার সামান্য একটু ওপরে যাওয়ার চেষ্টা করছে। সিমিলার ভাবে এই পয়েন্টটা, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট,
এখানে একটি লিকুইডিটি জোন আমরা ড্র করে দিলাম। এটি একটি সাপোর্ট লাইন, আর এই সাপোর্ট লাইনের নিচে অবশ্যই লিকুইডিটি পড়ে রয়েছে। একবার, দুবার, তিনবার, 4 নম্বর টাইম প্রাইস এখানে এলো এবং প্রচুর মানুষ এখানে স্টপ লস রেখেছে। প্রাইস এখান থেকে ওপরে যাবে, তো এখানে আমরা এসএল রাখবো। রিটেল ট্রেডার্সরা আমরা ম্যাক্সিমাম সময় এরকমটাই ভাবি। আর তারপর প্রাইস দেখুন ধীরে ধীরে এখানে কিন্তু নিচের দিকে নেমে এসছে ডাউন সাইডের স্ট্রাকচার বানিয়ে। এই লিকুইডিটিগুলোকে মার্কেট প্রথমে এখানে হান্ট করেছে, হান্ট করে কিছুটা উপরে গেছে পিওয়াই পর্যন্ত, আর তারপর নিচের দিকে নেমে এসছে। এবার আমরা দেখবো ট্রেন্ড লাইনের লিকুইডিটি। এই পয়েন্টগুলোতে আমরা ট্রেন্ড লাইন ড্র করতে পারি। তো এখানে আমি একটি ট্রেন্ড লাইন ড্র করলাম। ট্রেন্ড লাইনের যে জোনটি রয়েছে এই জোনের ওপরও প্রচুর মানুষ কিন্তু এসএল রেখেছে, যারা এখানে প্রাইস আসার পর শর্ট সাইডের ট্রেড নিয়েছে। প্রাইস যখন আবার এখানে এসে এখানেও এসএল রেখেছে। এরপর প্রাইস যখন ঠিক এই পয়েন্টে এলো, এই পয়েন্টে কি করলো, এই সমস্ত এসএলগুলোকে বা এই যেখানে যে লিকুইডিটিগুলো পড়েছিল ট্রেন্ড লাইনের ওপরে, সেই লিকুইডিটিগুলোকে কালেক্ট করতে প্রাইস ওপরে গেল। ট্রেন্ড লাইন মানুষের চোখে সাইকোলজিক্যালি সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, তাই এখানে ন্যাচারালি প্রচুর লিকুইডিটি জমে যায়। এবার দেখবো চার্ট প্যাটার্নের লিকুইডিটি। প্রত্যেকটা চার্ট প্যাটার্নের মধ্যে কি থাকে, দুটো করে ট্রেন্ড লাইন থাকে, ওপরে আর নিচে। নিচের ট্রেন্ড লাইনটা সাপোর্ট সাইডের ট্রেন্ড লাইন, আর ওপরের ট্রেন্ড লাইনটা রেসিস্ট্যান্স সাইডের ট্রেন্ড লাইন। এই ধরনের ট্রেন্ড লাইন ড্র করতে হলে অন্ততপক্ষে দুটো পয়েন্ট আমাকে দেখতে হবে। তো এখানে আমি অলরেডি 1 নম্বর পয়েন্ট আর 2 নম্বর পয়েন্ট পেয়েছি। এই পয়েন্টের উপরে আমি এই ট্রেন্ড লাইনটি ড্র করেছি, তাই তো। আবার নিচের দিকেও যদি আমরা দেখি, এখানে 1 আর 2 নম্বর পয়েন্ট পাওয়ার পরেই এই ট্রেন্ড লাইনটি ড্র করতে পারা গেছে। এই জোনটাতে প্রচুর মানুষের লিকুইডিটি পড়ে রয়েছে ঠিক এই এরিয়াতে। ডাউন সাইডের লিকুইডিটিগুলোকে কালেক্ট করতে পারে, তাহলে প্রাইস আরও নিচের দিকেই অর্থাৎ আরও ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা বাড়বে। কিন্তু এখানে আমরা দেখলাম নিচের দিকের লিকুইডিটিগুলোকে কালেক্ট করতে পারলো না। আপ সাইডে যে লিকুইডিটি ছিল, অর্থাৎ এই ওপরের দিকের যেই ট্রেন্ড লাইনের লিকুইডিটি ছিল, সেই লিকুইডিটি কালেক্ট করে এখানে লিকুইডিটি রান করলো। আর লিকুইডিটি রান করার পর প্রাইস এখান থেকে ওপরে চলে গেল। এখানে আরও একটা চার্ট প্যাটার্ন তৈরি হতে দেখছি। আমরা জানি আলাদা আলাদা প্রচুর চার্ট প্যাটার্ন রয়েছে। অলরেডি কিন্তু আমি প্রাইস অ্যাকশনের উপরে একটি প্লে লিস্ট বানিয়ে রেখেছি ইনকাম ক্রিপ্টো চ্যানেলে। সেই প্লে লিস্টটি একবার চেক করে নিতে পারেন, সেই প্লে লিস্টটি দেখে নিতে পারেন। ওপরের দিকেও কিন্তু এখানে লিকুইডিটি পড়ে রয়েছে। প্রাইসকে আমরা ওপরের দিকে লিকুইডিটিগুলোকে কালেক্ট করতে দেখলাম না, নিচের দিকে লিকুইডিটি কালেক্ট করলো। লিকুইডিটি কালেক্ট করার পর প্রাইস যেন তার প্রয়োজনীয় ফুয়েল পেয়ে গেল মার্কেটকে ডাউন ট্রেন্ডে নিয়ে যাওয়ার জন্য। মনে করুন এই যে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের হাই এবং লো, এই হাই এবং লো এর কাছেও কিন্তু লিকুইডিটি রয়েছে। প্রাইস তার ক্যান্ডেলের যে উইকের নিচে বা উইকের ওপরের লিকুইডিটি থাকে, সেগুলোকে কালেক্ট করতে করতে তার মোমেন্টাম বা তার ট্রেন্ডটাকে কন্টিনিউ করছে। তো এই কারণে প্রত্যেকটা ক্যান্ডেলের উইকের ওপর এবং উইকের লোয়ের নিচে যে লিকুইডিটি থাকে সেটাকেও কিন্তু মিস করলে চলবে না। এখন যদি আপনাকে প্রশ্ন করি যে বলুন তো লিকুইডিটি কোথায় কোথায় লুকিয়ে থাকে, সেটা আপনি জানেন কিনা, আপনি হয়তো নিশ্চিতভাবে এবার বলতে পারবেন যে হ্যাঁ আমি জানি। প্রত্যেক সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন যে থাকে সেখানে লিকুইডিটি থাকে, ট্রেন্ড লাইনের তলায় বা ট্রেন্ড লাইনের ওপরে লিকুইডিটি পড়ে থাকে। এরপর যদি আমি বলি যে লিকুইডিটি আরও কোথায় থাকে বলুন তো, আপনি বলবেন প্রত্যেকটা চার্ট প্যাটার্নসের ওপরে এবং নিচে লিকুইডিটি পয়েন্ট পড়ে থাকে। কারণ চার্ট প্যাটার্নের ওপরে এবং নিচে যে সুইংগুলো থাকে সেখানে সাধারণত আমরা রিটেল ট্রেডার্সরা আমাদের স্টপ লস রাখতে ভালোবাসি। তো এই এরিয়াগুলোতেও প্রচুর পরিমাণে লিকুইডিটি পড়ে থাকে। তারপর প্রত্যেকটি ব্রেকআউট জোনের আশেপাশেও কিন্তু আমরা লিকুইডিটি পড়ে থাকতে দেখি। ব্রেকআউট জোনের বাইরেও প্রচুর পরিমাণে পেন্ডিং অর্ডার থাকে, কারণ যখনই কোনো একটা ডিরেকশনে ব্রেকআউট হয় তখন রিটেল ট্রেডার সেখানে ট্রেড করতে ইন্টারেস্টেড হয়ে পড়ে। আর যখনই কোনো ট্রেড নেওয়া হয় সেই ট্রেডের অবশ্যই একটা স্টপ লস এরিয়া থাকে। আবার হয়তো অনেকে এরকমও আছেন যারা স্টপ লস রাখতে ভালোবাসেন না, তাদের জন্য থাকে তাদের লিকুইডেট লেভেল, অর্থাৎ তারা কোন প্রাইসে এলে সম্পূর্ণ লিকুইডেট হয়ে যাবে, সেই জোনটাও কিন্তু এক একটা লিকুইডিটি জোন হিসাবে কাজ করে। অর্থাৎ চার্টের উপর যখন আমরা প্রাইসকে একটা রেঞ্জের মধ্যে বারংবার ওঠানামা করতে দেখি, তো সেই কনসিডারেশন এরিয়ার মধ্যে বা রেঞ্জের ওপরে নিচেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে লিকুইডিটি পড়ে থাকতে দেখি, যেমনটি আপনি এই ড্রয়িংয়ের ওপরে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি সুইং হাই এবং প্রত্যেকটি সুইং লোয়ের নিচে কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে আপনি এরকম লিকুইডিটি পেয়ে যাবেন, যা মার্কেটের ফিউল যোগাবে মার্কেটকে একটা ট্রেন্ডে নিয়ে যাওয়ার জন্য। এম প্যাটার্ন দেখেছেন বা ডব্লু প্যাটার্ন দেখে থাকবেন, তো এরকম ধরনের এম প্যাটার্ন বা ডব্লু প্যাটার্ন, এই ধরনের প্যাটার্নের যে ইকুয়াল হাই হয় বা ইকুয়াল লো হয়, সেখানেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে লিকুইডিটি পড়ে থাকতে দেখি। এবার আলোচনা করা যাক টাইম বেসড লিকুইডিটি নিয়ে। টাইম বেসড লিকুইডিটিটা আসলে কি? আইসিটি মডেলে ট্রেড করেন তারা কিন্তু পুরো দিন মার্কেটের চার্ট দেখতে বসেন না, পুরো দিন ট্রেড করতে বসেন না। তারা শুধুমাত্র সেই সময়গুলোতে বা সেই টাইম জোনগুলোকে মিলিয়ে ট্রেড করার চেষ্টা করেন যখন মার্কেটে প্রচুর পরিমাণে
অ্যাক্টিভ ট্রেডার্সরা থাকে সেই সময়। তো এর জন্য লন্ডন সেশন বা নিউ ইয়র্ক সেশন বা এশিয়ান সেশনের হাই বা লো পয়েন্ট যেগুলো রয়েছে সেই জোনগুলোকে মার্ক করা হয়, আর সেই জোনের হাই বা লোয়ের যে লিকুইডিটিগুলো পড়ে থাকে বা স্টপ লস এরিয়াগুলো থাকে সেই এরিয়াগুলোতেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে লিকুইডিটি দেখতে পাই, যা আমরা পরবর্তী সময়ে কিল জোন যখন এক্সপ্লেন করব, কিল জোনের ভিডিওতে কিন্তু আমরা এই ব্যাপারটা আপনাদের সম্পূর্ণটা দেখিয়ে দেবো যে টাইম সেটিং কিভাবে হয়, তার উপর ট্রেড কিভাবে হয়, এন্ট্রি কিভাবে হয়, টার্গেট কিভাবে থাকে, এসএল কিভাবে থাকে, সমস্ত কিছু আমি এক্সপ্লেন করে দেবো। আশা করি প্রত্যেকটা লিকুইডিটি পয়েন্ট আপনি ইতিমধ্যে ভালোভাবে বুঝে গেছেন। যত বেশি চার্টকে আপনি রিড করবেন তত ভালোভাবে আপনি লিকুইডিটি বিষয়টাকে বুঝতে পারবেন। এবার আমরা বুঝবো বাই সাইড ভার্সেস সেল সাইড লিকুইডিটি। দেখুন বিষয়টা খুবই সোজা। তো এখানে দেখতে পাচ্ছেন চার্টের উপরে কিন্তু আমি অনেকগুলো লিকুইডিটি জোন অলরেডি আইডেন্টিফাই করেছি, আর সেই লিকুইডিটি জোনগুলো ম্যাক্সিমাম সুইং হাই এবং সুইং লো এর নিচে রয়েছে। এর মধ্যে বেশ কিছু সেম জোনের উপরে আমরা লাইনগুলোকে দেখতে পাচ্ছি। যদি এই লাইনটাকে আমরা এক্সটেন্ড করে দিই পর্যন্ত, তাহলে এখানে কিন্তু একটি সাপোর্ট জোন আমরা পেয়ে যাচ্ছি, সাপোর্ট লাইন পেয়ে যাচ্ছি। তো এরকম ভাবে আমরা লিকুইডিটি জোনগুলোকে কি করব, লিকুইডিটি জোনগুলোকে আমরা মার্ক করে দেবো। প্রাইস এখানে একটি লো পয়েন্ট বানিয়েছে, লো পয়েন্ট বানানোর পর এখানে একটি হাই পয়েন্টে গেছে, হাই পয়েন্টের পর আরো একটা লো পয়েন্ট বানালো নিচে এসে, তারপর সামান্য কিছু ওপরে গেল, কিন্তু প্রিভিয়াস যে হাই ছিল এই হাই পয়েন্টের লিকুইডিটিকে কালেক্ট করলো না। এই পয়েন্টের লিকুইডিটি কালেক্ট না করে আরো একবার নিচে চলে এলো এবং এই পয়েন্ট থেকে ওপরে গেল, প্রিভিয়াস হাই সুইং পয়েন্টে যে লিকুইডিটি ছিল সেটাকে এখানে কালেক্ট করলো। কালেক্ট করার পর প্রাইস আরো ওপরে গেল এবং এখানে পড়ে থাকা লিকুইডিটিটাকেও কালেক্ট করলো। আর প্রত্যেকবার প্রাইস এখানে কি করছে, ওপরের দিকে লিকুইডিটিকে কালেক্ট করে রিটেস্ট করতে নিচে আসছে পিওয়াই এর দিকে, আর তারপর আবারও ওপরে যাচ্ছে। তো এখানে প্রত্যেকবার কি হচ্ছে, প্রত্যেকবার প্রাইস তার বাই সাইড লিকুইডিটিকে কালেক্ট করছে, অর্থাৎ প্রত্যেকটা লিকুইডিটি জোন যে এখানে পড়ে রয়েছে এই লিকুইডিটি জোনগুলো হলো বাই সাইড লিকুইডিটি জোন। এটা আমরা বলতে পারি আপ ট্রেন্ডে চলার জন্য বাই সাইডে যে লিকুইডিটিগুলো রয়েছে সেই বাই সাইড লিকুইডিটিগুলোকে মার্কেট কালেক্ট না করলে মার্কেট কোনোভাবেই আপ ট্রেন্ডে যেতে পারবে না, মার্কেট বুলিশ হতে পারবে না। সেম ভাবে প্রাইস দেখুন সেল সাইডের লিকুইডিটিকে কালেক্ট করছে, এই হাই বানানোর পর প্রাইস নিচে এলো, নিচে এসে আরো একটা সেম হাই বানালো এবং এই ওপরের দিকে লিকুইডিটিকে সুইপ করে তারপর প্রাইস নিচে সেল সাইডের লিকুইডিটিকে রান করলো। এরপর প্রাইস এখানে এলো, এখানে এসে যে প্রিভিয়াস এই সুইং লো এর নিচের লিকুইডিটি ছিল, অর্থাৎ লো সাইডের লিকুইডিটিগুলো হলো সেল সাইডের লিকুইডিটি, আর এই লিকুইডিটিগুলোকে কালেক্ট করার মাধ্যমে প্রাইস কি করছে, প্রাইস ধীরে ধীরে তার ডাউন ট্রেন্ডটাকে কন্টিনিউ করতে পারছে। অর্থাৎ প্রাইস যদি ডাউন ট্রেন্ডকে কন্টিনিউ করতে চায় তাহলে সুইং লো এর কাছে যে লিকুইডিটিগুলো পড়ে রয়েছে সেই লিকুইডিটিগুলোকে কালেক্ট করবে, কালেক্ট করে ওপরে যাবে পিওআই এর কাছে, তারপর আবার পরবর্তী লিকুইডিটিকে কালেক্ট করবে, কালেক্ট করে আরও একবার তার পেন্ডিং পিওআই এর কাছে যাবে যেখানে অলরেডি প্রচুর অর্ডার পড়ে রয়েছে, সেই পেন্ডিং অর্ডারগুলোকে অ্যাক্টিভ করতে যাবে, তারপর আরও একবার লিকুইডিটিকে নিয়ে প্রাইস তার নির্দিষ্ট দিকে মুভমেন্ট করবে। অর্থাৎ আমরা বলতে পারি বাই সাইডের লিকুইডিটি হলো সেই সমস্ত লিকুইডিটি যারা শর্ট সেল করছে তাদের যে স্টপ লস এরিয়া সেগুলো হলো বাই সাইডের লিকুইডিটি, আর যারা লং সাইড করছে আর সেই লং সাইডে ট্রেড করার সময় নিচের দিকের স্টপ লসগুলো রাখছে সেগুলো হলো সেল সাইড লিকুইডিটি বা এসএসএল। তো বিএসএল এবং এসএসএল এই দুটোর মিনিং আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আজকের এই ভিডিওটি দ্বারা আপনি লিকুইডিটি আর পিওআই মার্কেটকে কিভাবে বিভিন্ন ডিরেকশনে মুভ করায়, অর্থাৎ মার্কেট কেন ওপরে আর নিচে সুইং হাই সুইং লো বানিয়ে চলছে, সাপোর্ট রেজিস্ট্যান্সকে ব্রেক করে চলছে, সেই কনসেপ্টটাকে বুঝতে পেরেছেন এবং ঠিক কোন কোন পয়েন্টগুলোতে লিকুইডিটি পড়ে থাকে তার উপরও আপনার একটা বেসিক আইডিয়া এসছে। এবার পরবর্তী ভিডিওতে আমরা পিওআই এর ব্যাপারে একদম ডিটেলসে আলোচনা করব, কত ধরনের পিওআই হয়, সেই পিওআই গুলোকে আপনি চার্টের উপরে কিভাবে দেখবেন, এই সমস্ত বিষয়ের উপর একটি ডেডিকেটেড ভিডিও আমি বানাবো। আশা করি এই ভিডিওর পর আপনিও পরবর্তী সময়ে চার্টের উপর গিয়ে প্র্যাকটিস করে লিকুইডিটি কোথায় আছে সেগুলো দেখবেন এবং কোন লিকুইডিটিগুলো সবার প্রথমে কালেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সেই অনুযায়ী আপনি মার্কেটের ট্রেন্ডকে খোঁজার চেষ্টা করবেন, ট্রেন্ডকে বোঝার চেষ্টা করবেন।